ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমি সরণী ঘোষ ক্রেডেন্সের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি WBSSC এর গ্রুপ সি এর কিছু ক্র্যাশ কোর্স। আজকে আমরা এখানে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন পেপার। আমরা দেখব কি প্যাটার্নে, কি ধরনের কোয়েশ্চেন পেপার এতদিন চলে এসছে, যাতে কিনা তোমরা ইজিলি সেই প্যাটার্নটাকে রেকগনাইজ করে সেটাকে বুঝে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। প্রায় 9000 ভ্যাকেন্সিস বেরিয়েছে এবছর, তাই এই সুযোগটা ছাড়লে চলবে না। সরকারি চাকরি এবার পেতেই হবে। তাই জন্য তোমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার তো অবশ্যই করতে ভুলো না। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা গ্রুপ সি এর যে ইংলিশ পেপারটা আছে সেটা ডিসকাস করে দেখব। আমরা দেখব যে কি ধরনের লজিক দিয়ে বা কি ধরনের ছোট ছোট ট্রিক্স দিয়ে আমরা খুব সহজেই পেপারটা সলভ করে ফেলবো। তাই বেশি সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি শুরু করে দেবো আজকের কোয়েশ্চেন সলভিং সিরিজ। সঙ্গে থাকো আর বুঝতে শেখো যে কি করে আমরা একটা সেন্টেন্স পড়ে তার মধ্যেই আনসার খুঁজে বার করি। কোয়েশ্চেন সলভিং সিরিজের প্রথম কোয়েশ্চেনে আমরা চলে যাব। প্রথম কোয়েশ্চেনটা একটা ফিলার্স আছে, আমরা আগে কোয়েশ্চেনটা পড়বো। One or two stars were still dash in the sky. আমাদের অপশন যাচ্ছে চারটে, কি কি? বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিঙ্কলিং। এবার আমরা প্রথমেই সেন্টেন্সটাকে অ্যাসেস করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেন্টেন্সটা কিসের ব্যাপারে বলা হচ্ছে? স্টারস এর ব্যাপারে বলা হচ্ছে। এখানে নাউন আছে কিন্তু এটার ওয়ার্ডটা মিসিং। আমাদেরকে এই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে এই নাউনের সাথে যায় তার সঠিক ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। তাহলে স্টারস এর প্রথমে অপশনটাই যাচ্ছে বার্নিং। স্টার কখনো জ্বলে না, আমরা এটা সবাই জানি। স্টার কখনোই জ্বলতে পারে না, আর না স্টার ঘুরতে পারে। টার্নিং মানে কি? টার্ন করা, যেটা পসিবল না। তারপরেই আসছে টুইঙ্কলিং। এবার টুইঙ্কলিং কথাটার মানে কি? মিট মিট করে জ্বলা। আমরা ছোটবেলায় একটা পোয়েম পড়তাম নার্সারিতে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। সেখান থেকে আমরা এই আনসারটা গেস করে নিতে পারি। রাইট আনসার কিন্তু টুইঙ্কলিং হবে। তাহলে এখানে অপশন সিটা যাচ্ছে। কিন্তু লাস্টের এই যে অপশনটা আছে ডি টিঙ্কলিং, এটা আমরা কেন নেব না? কারণ টিঙ্কলিং মানে হচ্ছে একটা ছোট 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 ঘন্টা বা ছোট কোনো অবজেক্টের মৃদু ভয়েস, যেটা अगेन ইজ নট পসিবল। সেই জন্য আমরা এই কোয়েশ্চেনটা সঠিক আনসার পেয়ে গেছি, যেটা হলো আনসার সি। আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। এরকম আরো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন জানতে যুক্ত থাকুন টেডেন্সের সাথে। পরবর্তী সময় আমরা এই সমস্ত গ্রামার্স এর স্পেসিফিক টপিকস নিয়ে ভিডিও বানাবো। আমরা শিখবো প্রেপোজিশন কাকে বলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে, টেন্স কাকে বলে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কি করে হয়, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, এই সমস্ত কিছু আমরা ডিটেইলে ডিসকাস করব। কিন্তু আপাতত এই সরকারি চাকরির ক্র্যাশ কোর্স আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি, তাই দেরি না করে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চন নাম্বার 3 যেটা লাস্ট ইয়ারে এসেছিল, সেটা একটা এরর ফাইন্ডিং কোয়েশ্চেন ছিল। এরর ফাইন্ডিং কোয়েশ্চেন কাকে বলে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স দেওয়া আছে কোয়েশ্চেন ফরম্যাটে, যার চারটে ডিভিশন আছে। এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন ডিভিশনটা ভুল। এরর মানে ভুল সংশোধন করা। আমরা ছোটবেলাতেও এই জিনিসটা করে এসেছিলাম, সিমিলার জিনিস এখানেও করব। আমরা কোয়েশ্চেনটা আরেকবার পড়ে নিই। I will try to be on time but do not worry when I am late. তাহলে এখানে বলছে যে আমি টাইমে আসার চেষ্টা করব, কিন্তু দেরি হলে চিন্তা করো না। এখানে আমাদের অপশনের মধ্যে ভুল কোনটা সেটা দেখতে হবে। তাহলে প্রথম অপশনটা যদি আমরা কনসিডার করি, I will try, এটা গ্রামাটিক্যালি অ্যাবসলিউটলি ঠিক আছে, ফিউচার টেন্সে আছে। টু বি অন টাইম, এটা পারপাসটা বোঝাচ্ছে, এখানেও কোনো ভুল নেই। বাট ডু নট ওয়ারি, এটা अगेन কমান্ড করছে যে চিন্তা করো না। কখন চিন্তা করতে হবে না? when I am late। তাহলে এটা একটা কন্ডিশন। কন্ডিশনে কখনো when বসে না। when কখন বসাই? যখন আমরা সময় জিজ্ঞেস করি বা কোনো নির্দিষ্ট সময় ইঙ্গিত করি যখন আমরা আসব। কিন্তু এখানে একটা ডাউট থেকে যাচ্ছে যে ও কখন আসবে নিজেও জানে না, তো এটা একটা কন্ডিশন যেখানে কিনা ইফ বসবে। তাহলে এখানে এররটা হচ্ছে অপশন ডি। তাহলে স্টুডেন্টস, থার্ড কোয়েশ্চেনের রাইট আনসার হলো অপশন ডি।
এরকম আরো এরর কারেকশন আমরা শিখবো আমাদের পরবর্তী ক্লাসেসে, যখন আমরা ডিটেলে ভার্বস, নাউন্স আর অ্যাডজেক্টিভস এর ইন্টাররিলেশন পড়বো। তখন আমরা শিখবো যে কি করে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড অনেকটা সিমিলার শুনতে হলেও অ্যাকচুয়ালি পারপাস কিন্তু তাদের আলাদা হয়। যেরকম আমরা এক্ষুনি দেখলাম যে when এক্সাক্ট টাইমটা বোঝাচ্ছে, কিন্তু এখানে আমাদের কন্ডিশনটা বোঝাতে হবে which will signify if। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের এই নেক্সট কোয়েশ্চেনে আমাদের একটা পার্টিকুলার ইংলিশ ওয়ার্ডের সিমিলার মিনিং জিজ্ঞেস করা হবে। আমরা প্রথমে কোয়েশ্চেনটা একবার পড়ে নেব। Or is it same humbly familiar matter of today? In the above lines, the word humble means option A weak, option B cowardly, option C insignificant, and option D meek। এবার humble কথাটা আমাদের বুঝতে হবে। humble কথাটার মানে কি? humble কথাটার মানে হচ্ছে যখন কেউ অত্যন্ত লো ভয়েসে, অত্যন্ত নরম গলায় যখন তোমার সঙ্গে কথা বলে বা কোনো রিকোয়েস্ট করে বা কোনো কমান্ড দেয়, সেটাকে আমরা হাম্বল বলি। তাহলে নরম গলার আওয়াজে কথা বলা বা নরম স্বভাবে হওয়া, সেটা কখনোই উইক হতে পারে না, দুর্বল তো হতেই পারে না। তো সেই জন্য প্রথম অপশনটা আমরা একেবারেই নেব না। হাম্বল বিহেভিয়ার রাখা বা হাম্বল ভাবে স্পিক করা কখনোই কোনো মানুষের কাভার্ডনেসের পরিচয় দিতে পারে না। তাই সেকেন্ড অপশন যেটা কাভার্ডলি, সেটাও আমাদের হবে না। থার্ড অপশন যেটা আমাদের দিচ্ছে ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্ট কথাটার মানে হলো যেটার কোনো স্থিরতা নেই বা যেটা কোনো নিশ্চিত নয়। তো এখানে আমরা হাম্বল বিহেভিয়ারের সাথে ইনসিগনিফিকেন্ট এর কোনো ম্যাচই আমরা এখানে পাচ্ছি না, তাই এটাও একটা রং অপশন। পরে থাকে কি meek। meek কথাটা is the exact meaning of the word humble। meek বা আরেকটা ভাষায় আমরা এটাকে moderate ও বলতে পারি। তাহলে এখানে হাম্বল কথাটার মিনিং আমরা খুঁজে বার করে নিয়েছি। এখানে হাম্বল কথাটার মিনিং হলো মিক, যেটা আরেকটা ভাবে আমরা মডারেটও বলতে পারি। এরকম আরো প্রচুর ইংলিশে সিমিলার কাইন্ড অফ ওয়ার্ডস আছে যেগুলোর মিনিং আমাদেরকে এই ধরনের কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়। সমস্ত ইংলিশ ওয়ার্ড জানা কারোর পক্ষে সম্ভব না, আমরা কেউ ডিকশনারি মুখস্থ করি না, বাট দেন ইংলিশ চর্চা করতে করতে এই সমস্ত ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো আমরা শিখে যাই, যেগুলো অনগোয়িং কনভারসেশনে, ইন্টারভিউতে, ইনফ্যাক্ট 101 কনভারসেশনও কিন্তু খুব কাজে আসে। আজকে আমরা এখান থেকে ঠিক যেমন হাম্বলের মিনিংটা জানতে পারলাম, ঠিক সিমিলারলি আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম হাম্বল, যার মানে মডারেট, আর তার সাথে সাথে আরেকটা ওয়ার্ড আমরা পেয়ে গেলাম মিক। এরকম আরো সিমিলার ওয়ার্ডস আমরা পরবর্তী ক্লাস কোর্সে অবশ্যই আলোচনা করব। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নতে আমরা কিছু সিমিলার কাইন্ড অফ সেন্টেন্সেস পড়বো, কিন্তু এই সিমিলার কাইন্ড অফ সেন্টেন্সেস এর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হবে। সেটা কি করে আমরা বার করব? আমরা সেন্টেন্স গুলো আগে পড়ে নিই। প্রথম সেন্টেন্সটা হলো টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। সেকেন্ড সেন্টেন্সটা হলো বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। থার্ড সেন্টেন্সটা হলো ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আর আমাদের লাস্ট অপশন হলো বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এবার আমরা এক একটা সেন্টেন্সকে একটু ব্রেক ডাউন করে মিনিংটা বুঝবো। প্রথমেটা আমরা দেখি টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। টু বি ইন্টেলিজেন্ট একটা কন্ডিশন, সেটার সাথে ইজ মোর এসেনশিয়াল কি কখনো যায়? কন্ডিশন কি কখনো এসেনশিয়াল হতে পারে? গ্রামাটিক্যালি সেটা কখনোই পসিবল না। অপশন নাম্বার বি যদি আমরা দেখি, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, মিনিংও দাঁড়াচ্ছে। মিনিংটা কি? যে ইন্টেলিজেন্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট হার্ড ওয়ার্কিং হওয়ার থেকে। শুধু আমি খেটে গেলাম কিন্তু আমি আমার মাথা ইউজ করলাম না, তাতে কি কোনো লাভ হবে? হবে না। ঠিক সেই জন্যই তোমাদের এই ক্রেডেন্সের ক্র্যাশ কোর্সটা বেশি করে দেখা উচিত, হার্ড ওয়ার্কিং নয়, ইন্টেলিজেন্ট হওয়া উচিত।
থার্ড অপশন যদি আমরা দেখি, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। अगेन প্রেপোজিশন, আমরা জানি ফর একটা প্রেপোজিশন, প্রেপোজিশন দিয়ে কখনো সেন্টেন্স শুরু হয় না, এরকম খুবই রেয়ার কেস আছে যখন আমরা সেটা ইউজ করি। ফর দিয়ে এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে। For one to be intelligent, এটা again একটা কন্ডিশন যে ইন্টেলিজেন্ট হতে গেলে is more important than being hardworking. সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সের কোনো মানেই দাঁড়াচ্ছে না, মানে এটা গ্রামাটিক্যালি ভুল। যদি লাস্ট অপশনটা আমরা কনসিডার করি, being intelligent is more essential than being hardworking, এখানে আমরা দেখতে পাচ্ছি being intelligent, ইন্টেলিজেন্ট হওয়া বেশি জরুরি হার্ড ওয়ার্কিং হওয়ার থেকে। তোমাদের মনে হতে পারে যে অপশন বি আর অপশন ডি অনেকটাই সিমিলার, কিন্তু অপশন ডিটা শুধু শুনতেই সিমিলার লাগছে, গ্রামাটিক্যালি কিন্তু ঠিক নয়। গ্রামাটিক্যালি যেটা ঠিক সেটা হলো অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার হেডিং ছিল পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্সেস, তার মানে এটা চারটে সেন্টেন্সেস দেওয়া আছে, এর মধ্যে থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সঠিক, সেটাই আমাদের বাছতে হবে, যেটা আমরা বেছে নিয়েছি অপশন বি। চলে যাবো আমাদের পরের প্রশ্নতে। পরের কোয়েশ্চেনটা আরো একটা এরর কারেকশন, আমরা আগেও এরর কারেকশন করেছি, এটা আর একটা সেন্টেন্স যেটা আমরা এখন করব। আমরা আগে সেন্টেন্সটা একবার পড়ে নিই। Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. আগের বার যখন আমরা এরর কারেকশন করেছিলাম সেখানেও কিন্তু এরকম চারটে পার্ট ছিল, আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা করে অ্যানালাইজ করেছিলাম, তারপরে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে কোন পার্টটা ভুল। আমরা এবারও কিন্তু ঠিক তাই করব। প্রথম পার্টটা যদি আমরা দেখি, another baffling change, বাফলিং একটা অ্যাডজেক্টিভ, চেঞ্জের মানে হলো পরিবর্তন, তো এখানে কোনো ভুল নেই। সেকেন্ড পার্টটা যদি আমরা দেখি, দ্যাট আই নোটিস ইন হিম, একটা মানুষের মধ্যে নোটিস করা, এখানেও কিন্তু গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। থার্ড পোরশন অফ দ্য সেন্টেন্স একটা সময়সীমা বোঝাচ্ছে, নাওয়াডেজ, তার সাথে ইজ যোগ করে দেওয়া হয়েছে। তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সটা আছে অ্যাভয়েডস টু স্পিক টু মি। এবার আমরা দেখতে পাচ্ছি এই পুরো সেন্টেন্সটা একটা কন্টিনিউয়াস অ্যাকশনের কথা বলা হচ্ছে, তো সেখানে কি টু স্পিক আমরা কখনোই বলতে পারি না, তাই জন্য এটা হওয়া উচিত ছিল অ্যাভয়েডস স্পিকিং টু মি। কারণ নাওয়াডেজ একটা কন্টিনিউয়াস সময়সীমার কথা বলা হচ্ছে। সেই জন্য এই কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হলো which part in the above sentence has an error, তাহলে ভুলটাকে আমায় মার্ক করতে হবে। the correct answer is option D, কারণ এখানে স্পিক হবে না, স্পিকিং টু মি হতো। চলে যাব আমাদের নেক্সট প্রশ্নে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা প্রথমে আমরা পড়ে নেব। Would you mind moving the car? The above sentence is option A, a query, polite request, an advice, and last option, a suggestion. তাহলে আগে আমরা একটু বুঝে নিই কোয়েশ্চেনটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে একটা প্রশ্ন করা হচ্ছে, শুরু করা হচ্ছে would দিয়ে। তাহলে কোয়েরি মানে কোয়েশ্চেন তো এটা অবশ্যই, কিন্তু শুধু কোয়েশ্চেন বলা যেতে পারে না, কারণ এটা একটা অনেকটা রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। কথাটা আমরা পড়বো would you mind moving the car, অনেকটা পারমিশন নেওয়ার জন্য কথাটা জিজ্ঞেস করা হচ্ছে। সেকেন্ডটা হলো পোলাইট রিকোয়েস্ট। would কথাটা জেনারেলি আমরা পোলাইটের সঙ্গে ইউজ করা হয়, তো আমরা বলতে পারি যেটা একটা পোলাইট রিকোয়েস্ট করা হচ্ছে। সি অ্যান অ্যাডভাইস, অবশ্যই এটা অ্যাডভাইস নয়, আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোয়েরি কাইন্ড অফ রিকোয়েস্ট ফরম্যাটে আমরা যাচ্ছি, সেই জন্য অ্যাডভাইস কখনোই হবে না। আর সাজেশনও এটা হবে না, কারণ কি কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্ড করছে। তাহলে এই দুটোর মধ্যে আমাদের চুজ করতে হবে। যেহেতু এই কোয়েশ্চেনটা would দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য আমরা পোলাইট রিকোয়েস্টে স্টিক করব, কারণ আগে আমি বলেছি যে would কথাটা আমরা তখন ইউজ করি যখন আমরা তাদের ওপিনিয়নকেও ভ্যালু করছি। আমি জিজ্ঞেস করছি যে
এই কার্ডটা সরাতে কি তোমার অসুবিধা হবে? আমি জিজ্ঞেস করছি, নিজের ওপিনিয়ন দিচ্ছি না। সেই জন্য দ্য কারেক্ট আনসার হিয়ার ইজ পোলাইট রিকোয়েস্ট। আমরা এরকম আরো টাইপস অফ সেন্টেন্সেস যখন পড়বো তখন আমরা জানবো যে শুধু রিকোয়েস্ট কাকে বলে, পোলাইট রিকোয়েস্ট কাকে বলে, কমান্ড কাকে বলে, সাজেশন কাকে বলে, অ্যাডভাইস কাকে বলে, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো শিখতে হলে তোমাদেরকে জুড়ে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে, আর মন দিয়ে আমাদের ভিডিওস গুলো দেখতে হবে। আমরা এখানে এক্সপ্লেন করব সেই সমস্ত ইম্পর্টেন্ট ট্রিক্স আর লজিক্স যেটা তোমাদের ইংলিশ আরো বেশি ইজি আর এফেক্টিভ বানিয়ে দেবে। বেশি সময় নষ্ট না করে আমি চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। শুরু করছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা প্রথমে আমরা পড়ে নেব। I cannot understand what is written here. Choose the correct phrasal verb to replace the underlined verb in the above sentences. এই সেন্টেন্সটা পড়ে আমরা প্রথমে মানে বুঝবো আর তারপর এটা কারেক্ট ফ্রেজাল ভার্ব আমরা শিখবো। তার আগে আমি একটু ছোট করে বলে রাখি যে আমাদের ইংলিশ গ্রামারে দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স হলো ক্লজেস এন্ড ফ্রেজেস। এই ক্লজেস এন্ড ফ্রেজেস নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব আমাদের আগামী ভিডিওস গুলোতে। সেগুলো দেখলে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে ফ্রেজেস আর ক্লজেস কিভাবে আইডেন্টিফাই করতে হয়। কিন্তু তার আগে আমি এই কোয়েশ্চেনটা সলভ করব। চলে যাই আমরা কোয়েশ্চেনে। তাহলে এখানে কোয়েশ্চেনটা আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড। প্রথম অপশন যেটা আছে সেটা হলো হোল্ড অন, ধরে থাকা। আন্ডারস্ট্যান্ড কথাটা মানে হলো বোঝা। তো অবভিয়াসলি বোঝার সাথে ধরে থাকার কোনো সম্পর্ক নেই, তো এটা একটা রং অপশন। গিভ আউট, দিয়ে দেওয়া, বোঝার সাথে গিভ আউটেরও কোনো সম্পর্ক নেই, তো এটাও একটা রং অপশন। থার্ড অপশন আমাদের দেওয়া আছে মেক আউট, মানে খুঁজে বার করা, অর টু ফাইন্ড আমরা বলতে পারি। তো আন্ডারস্ট্যান্ড এর সঙ্গে এটার একটা রিলেশন হতেই পারে, কারণ যখন আমরা কোনো পার্টিকুলার বিষয়কে আন্ডারস্ট্যান্ড করি আমরা সেই পার্টিকুলার বিষয়কে নিয়ে চর্চা করি আর সেটার মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেই জন্যই আন্ডারস্ট্যান্ড এর সাথে যদি কোনো রিলেটেবল ওয়ার্ড আপাতত আমরা পেয়ে থাকি তাহলে সেটা হলো মেক আউট। ফোর্থ অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি গিভ অ্যাওয়ে, দিয়ে দাও। अगेन এটাও কিন্তু আন্ডারস্ট্যান্ড এর সাথে কোনো রিলেশন রাখছে না। সেই জন্যই আমরা কারেক্ট আনসার পেয়ে গেছি, দ্যাট ইজ অপশন সি। আন্ডারস্ট্যান্ড এর মিনিং যেটা হলো মেক আউট, অন্য ভাষায় আমরা বলতে পারি টু ফাইন্ড। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। এরকম প্রচুর সিমিলার ওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করতে থাকবো, শিখতে থাকবো নতুন ওয়ার্ডস। সেই জন্যই তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওস গুলোকে শেয়ার করুন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। চলে যাব আমাদের পরের প্রশ্নতে। পরের প্রশ্নটা একবার পড়বো। Rahim's doctor advised him to dash as cure for his sore throat. তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটা ফিলার দেওয়া আছে, কিন্তু সেন্টেন্সটাকে যদি আমরা ধরি তাহলে এটা অ্যাডভাইস। Rahim's doctor advised him to, তাহলে ডক্টর অ্যাডভাইস করছে রহিমকে dash as cure for his sore throat. Sore throat মানে গলা খারাপ হয়ে যাওয়া, গলা বসে যাওয়া বা গলার যে কোনো ভাবে ভয়েস চলে যাওয়া। তো এবার আমাদেরকে এটা কারেক্ট ভার্বটা এটার সাথে রিলেট করে বসাতে হবে। প্রথমের অপশনটা হচ্ছে ব্যাবল। ব্যাবল মানে আমরা জানি বাচ্চারা জন্মানোর পর কথা বলা শেখা অবধি যেই মানে ছাড়া অ্যাবসার্ড যে লেটার্স গুলোকে ব্লাবলা করতে থাকে সেটাকেই কি কিন্তু আমরা ব্যাবল বলে থাকি। তাহলে অবভিয়াসলি গলা খারাপ, তার সাথে ব্যাবলের কোনো সম্পর্ক নেই, তো ব্যাবল ইজ আ রং অপশন। সেকেন্ড অপশনটা হলো গার্গল। গার্গল করা মানে আমরা জানি আমাদের গলা খারাপ হলে আমরা গরম জল গলায় নিয়ে গার্গল করতে থাকি, তো গার্গল একটা কারেক্ট ভার্ব হতে পারে গলা খারাপের জন্য। কিন্তু আগে আমরা বাকি অপশনগুলো কনসিডার করে নেব, একদম প্রথমেই কোনো কনক্লুশনে কিন্তু আমরা আসবো না। এটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট লজিক। কখনোই চারটে অপশন বা যে কটা অপশন দেওয়া থাকবে সব কটা অ্যানালাইজ না করে, সব কটা বিচার না করে দুম করে তাড়াহুড়ো করে কোনো সঠিক আনসারে কিন্তু আমরা যাব না। আমরা পরবর্তী অপশনগুলোকে দেখবো। অপশন নাম্বার সি গিগল করা। গিগল করা মানে
নিজের মধ্যে হাসা, দাঁত চেপে নিজের মধ্যে হাসা, হি 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 করে হাসাটাকে গিগল বলা হয়। তারপর আমরা আসবো নিজের ফোর্থ অপশনে, যেটা হচ্ছে গার্গল। अगेन গার্গল গার্গল দুটোই সেম আছে, কিন্তু এই স্পেলিংটা কিন্তু রং। গার্গলের সঠিক স্পেলিং হলো GARGLE, সেই জন্য কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, গার্গল। Rahim's doctor advised him to gargle as a cure for his sore throat. আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন আমরা একবার পড়বো। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখানে একই রকম মানে বোঝানোর মতন চারটে অপশন দেওয়া আছে, আমাদেরকে কারেক্ট ইংলিশ সেন্টেন্সটাকে বেছে নিতে হবে। আমরা আগে কোয়েশ্চেনটাকে একটু পড়ি। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এই সেন্টেন্সের সঠিক সেন্টেন্সটা বাঁচতে গেলে আমাদের যেই টপিকটাকে বুঝতে হবে সেটা হলো গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আগে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেলে আগে আমাদেরকে নাউনটাকে বেছে নিতে হবে। এখানে নাউন হচ্ছে ভূপেন, ভূপেন, আর ভার্বটা কি হচ্ছে নো, জানা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্সে নো, নোজ, নোজ আর এখানে নো। আমাদের দেখতে হবে যে ভূপেন একটা সিঙ্গুলার নাউন, সেখানের সাথে কখনোই নো হতে পারে না, তাহলে অপশন এ হচ্ছে না। এবার আমরা বললাম যে ভূপেনের সাথে নোজ হচ্ছে, কিন্তু তাহলে এখানে অপশন সি টাও আছে, ভূপেন ডিড নট নোজ। কিন্তু এখানে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্কটা সেটা ডিড নট দেওয়া আছে। ভূপেনের সিঙ্গুলার নাউনের সাথে কখনোই আমরা ডিড নট ইউজ করি না, তাই এটাও একটা রং অপশন। ডু নটও আমরা ইউজ করি না, সেটাও একটা রং অপশন। ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, তাহলে দ্য কারেক্ট রিলেশন হচ্ছে ডাজ নট, সেই জন্য কারেক্ট অপশন হলো অপশন ডি। এই ধরনের আরো কোয়েশ্চেন্স আমরা আলোচনা করব যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ভিডিও বানাবো। অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হবে, বুঝতে হবে যে কিভাবে নাউনের নাম্বারের সাথে সাথে ভার্বের নাম্বারের সাথে সাথে তাদের রিলেশনটা বদলে যাচ্ছে। আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে গেলে নাউনের সাথে ভার্বের একটা টেন্সেরও কিন্তু ব্যাপার থেকে যাচ্ছে, সেটাও আমরা শিখবো যখন আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপাতত আমরা এটা করছি WBSSC এর সলভড সিরিজ ফর গ্রুপ সি। আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা একটা প্রেপোজিশন ফিলার্স। আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এটার বাংলা মানে হচ্ছে কেউ কাউকে জিজ্ঞেস করছে যে তোমার ঘড়িতে সময় কত হচ্ছে। তো আমরা আগে অপশন গুলোকে দেখে নিই। প্রথম অপশন হলো ইন, সেকেন্ড হলো বাই, থার্ড হলো অন, আর একদম লাস্ট অপশন হচ্ছে অ্যাট। এবার ইন কখনোই হবে না, কারণ ইন কিছুর মধ্যে বোঝায়। আমরা যখন প্রেপোজিশন পড়বো তখন আমরা শিখবো এর প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের কিন্তু ইন্ডিভিজুয়াল মিনিং আছে, ইন্ডিভিজুয়াল কন্ডিশনস অ্যাপ্লাই আছে। তো প্রথমেই এই ইন ওয়ার্ডটা মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে। তো সময় যখন আমরা ঘড়িতে দেখছি সেটা নিশ্চয়ই কোনো কিছুর ভেতরে হচ্ছে না, তো ইনটা একদমই সঠিক অপশন নয়। অপশন বি যদি আমি দেখি, বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কত সময় বা কটা বাজে। তো বাই একটা অপশন হতে পারে, কিন্তু আমি আবারও বলবো যখন আমরা এরকম কম্পিটিটিভ এক্সাম দিই প্রত্যেকটা অপশন না যাচাই করে, না অ্যানালাইজ করে কোনো একটা অপশনের উপর আমরা স্কিপ করব না, তাই আমরা বাকি অপশন গুলোকেও একটু যাচাই করে নেব। অপশন সি কি আছে, অন। অনটাও ভুল, কারণ কি অন মানে হলো কিছুর ওপর, ঘড়ির ওপর সময়টা হয় না, ঘড়িতে সময়টা হয়, সেই জন্য অনও একটা ভুল উত্তর। লাস্ট অপশন এটা হচ্ছে অ্যাট।
অ্যাট আমরা তখন ইউজ করি যখন আমরা একটা পার্টিকুলার স্থানে বা পার্টিকুলার জায়গার বিষয়ের কথাটা বলি। তাই হোয়াট ইজ দ্য টাইম অ্যাট ইয়োর ওয়াচ কথাটা শুনতে ভালো লাগলেও গ্রামাটিক্যালি কিন্তু ভুল। তাই গ্রামাটিক্যালি যেটা ঠিক সেটা হলো বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তাহলে এই কোয়েশ্চেনের জন্য সঠিক অপশন হলো হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। চলে যাবো আমাদের পরের প্রশ্নতে। প্রশ্নটা আমরা একবার পড়ে দেখবো। A group of elephant is called, চারটে অপশন দেওয়া আছে। A collection, B herd, C school, D letter। এই কোয়েশ্চেনটা পড়ার পর আমরা বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা কিন্তু নাউন চ্যাপ্টার থেকে দেওয়া হচ্ছে। নাউনের মধ্যে যে টাইপস অফ নাউন আমরা পড়ে থাকি তারই একটা ক্যাটাগরি হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের কিছু স্পেসিফিক ওয়ার্ডস আমরা ছোটবেলায় শিখি, এখানে সেখান থেকে এটা কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে। তাই এই কোয়েশ্চেনটার জন্য সঠিক আনসার হলো হার্ড। এখানে কিন্তু আমরা কোয়েশ্চেনটা পড়ে এই কোয়েশ্চেনের যে চারটে অপশন আছে এটার মানে অনুযায়ী কিন্তু যাচ্ছি না, কারণ কি এই কালেকটিভ নাউনের একটা পার্মানেন্ট ওয়ার্ড কিছু পার্মানেন্ট গ্রুপ অফ নাউনের জন্য ইউজ করা হয়, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে থাকি। তো এটা খানিকটা একটু আইডিয়ার ব্যাপার, একটু চর্চার ব্যাপার। যখন আমরা নাউন সম্বন্ধে ক্লাস নেব তখন আমরা এটার উপরে একটা বিশেষ এক্সপ্লেনেটরি ডিটেইলড কথা আলোচনা করব যে কোন গ্রুপ অফ নাউনের সাথে কোন কোন ওয়ার্ডস গুলো বসে। যেরকম ফর এক্সাম্পল স্কুল কথাটা ফিশের সাথে ইউজ করা হয়, স্কুল অফ ফিশ। আর কালেকশন আমরা ইউজ করি a collection of books, a collection of pen, etc etc। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। চলে যাবো আমাদের পরের প্রশ্নতে। প্রশ্নটা আমরা পড়ব। I regret to inform you that the above would be the beginning of a letter containing option A sad news, option B a denial, option C an acceptance, option D an emergency। এই প্রশ্নটা আমাদের বলছে যে একটা লেটারের প্রথম লাইনটা দিয়ে দিয়েছে কিছুটা অংশ, বলছে যে এই অংশটা পড়ে আমাদের কি মনে হচ্ছে, তার টোনটা শুনে কি মনে হচ্ছে যে এই লেটারটা সাবজেক্ট কি হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিগ্রেট কথাটা ইউজ করা হয়েছে। রিগ্রেট মানে অনুশোচনা। তো এটা যেহেতু একটা নেগেটিভ ফিলিং হচ্ছে সেই জন্য অ্যাকসেপ্টেন্স তো হবে না, সেই জন্য এই অপশনটা আগেই বাদ চলে যাচ্ছে। আর এমার্জেন্সিও কখনো সম্ভব না, কারণ কি রিগ্রেট আমরা তখন করি যখন আমরা ডিসিশনে চলে এসেছি, আমরা রেজাল্টটা জানি রেজাল্টটা ভালো নয়, সেই জন্য রিগ্রেট করছি, অনুশোচনা করছি। এমার্জেন্সির কোনো ডিসিশন আগে থেকে জানা যায় না, এমার্জেন্সিটা একটা অনগোয়িং প্রসেস, একটা অ্যাকশন, সেই জন্য এটাও হচ্ছে না। পড়ে রইল আমাদের কাছে দুটো অপশন, স্যাড নিউজ অ্যান্ড এ ডিনাইল। ডিনাইল যখন আমরা পাই কোনো লেটারের থ্রু দিয়ে কোনো অপরচুনিটি বা কোনো ইনস্টিটিউশন বা জবের জন্য, তখন প্রথমে কিন্তু লেটারে আমাদের এফোর্টস, আমাদের টাইম, আমাদের হার্ড ওয়ার্কিং এর জন্য একটা অ্যাপ্রিসিয়েশন লাইন দিয়ে শুরু করা হয়, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আই রিগ্রেট দিয়ে শুরু করা হচ্ছে, সেই জন্যই কিন্তু এটা একটা স্যাড নিউজ হবে, ডিনায়াল নয়। তাই এই কোয়েশ্চেনের জন্য দ্য কারেক্ট আনসার ইজ স্যাড নিউজ। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। চলে এসেছি আমাদের এই সলভিং সিরিজের লাস্ট কোয়েশ্চেনে। আমরা কোয়েশ্চেনটা একবার পড়ে দেখব। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। এখানে চারটে অপশন আছে। অপশন এ ইম্পর্টেন্ট, অপশন বি ইনসিগনিফিকেন্ট, অপশন সি ফিউটাইল অ্যান্ড অপশন ডি ফাস্ট। এখানে ট্রিভিয়াল কথাটার মানে কিন্তু ইনসিগনিফিকেন্ট, কিন্তু এখানে আমাদেরকে এটার মিনিং নয়, এটার অ্যান্টোনিম জানতে চেয়েছে। অ্যান্টোনিম কথাটার মানে হচ্ছে অপোজিট। তাহলে ট্রিভিয়াল কথাটার মিনিং হলো ইনসিগনিফিকেন্ট। এটা একটা নেগেটিভ ওয়ার্ডের দিকে যাচ্ছে, যেটা নিশ্চয়তা নেই বা যেটা ইম্পর্টেন্ট নয় বা যেটার কোনো ধীরতা নেই। তো এটার অপোজিট ওয়ার্ড কি হবে? আমরা অপশনের মধ্যে এটার অ্যাবসলিউট অপোজিট ওয়ার্ড যেটা যাচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট। তাই ফিউটাইল হবে না, কারণ ফিউটাইল কথাটা মানে হলো ক্ষতিগ্রস্ত। আর ফাস্টও হবে না, কারণ কি অপোজিট মিনিং চেয়েছে, আর ট্রিভিয়ালের মানে ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্টের সাথে ফাস্টের কোনো রিলেশন নেই, সেই জন্য এই কোয়েশ্চেনের জন্য সঠিক উত্তর হলো ইম্পর্টেন্ট। এই সলভিং সিরিজটা এখানেই শেষ, কিন্তু আমরা আরও বেশি ভিডিও নিয়ে আসবো ডিফারেন্ট কনসেপ্টস নিয়ে, ডিফারেন্ট ইংলিশ বেসিক কনসেপ্টস নিয়ে, যেখানে তোমাদেরকে আরও নতুন নতুন ট্রিক্স, আরও নতুন নতুন লজিক্স আমরা শেখাবো, যাতে কিনা তোমাদের জন্য এই সমস্ত কম্পারেটিভ এক্সামস আরও অনেক ইজি হয়ে যায়।
আপাতত এই যে 9,000 ভ্যাকেন্সিজ বেরিয়েছে গ্রুপ সি এর, এটা বৃথা যেতে দেওয়া যাবে না। সেই জন্য আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে, আমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আর এবছরের সরকারি চাকরি আমাদের হাতের মুঠোয় আনতেই হবে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। এখানে শেষ করছি আমাদের ভিডিও। নমস্কার।